হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এনএম-জিএনএম এক্সাম প্রিপারেশনের জন্য আমরা পৌষ্টিকতন্ত্রের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব। এর আগের ভিডিওতে আমরা পৌষ্টিকতন্ত্র সংক্রান্ত অনেক কোশ্চেন ডিসকাস করেছি এবং সেই চ্যাপ্টারটা অর্থাৎ টপিকটাও ভালো করে পড়েছি। আজকে সেখান থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব, যাতে পরীক্ষায় এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমাদের সেটা কমন হয়। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। দেখে নাও প্রথম কোশ্চেনে কী রয়েছে। ফার্স্ট কোশ্চেন এখানে কি বলা আছে, মুখবিবরে প্রাপ্ত উৎসেচক যে প্রকার খাদ্য পরিপাকে সাহায্য করে তা হলো। মুখবিবরে কী প্রকারের উৎসেচক পাই আমরা? মুখবিবরে যে প্রকারের উৎসেচক থাকে সেটা খরিত হয় কোথা থেকে? লালাগ্রন্থি থেকে। আর আমরা জানি লালাগ্রন্থি রয়েছে 3 জোড়া এবং সেই লালাগ্রন্থি থেকে যে প্রকার উৎসেচক খরিত হয় তা হচ্ছে টায়ালিন। ঠিক আছে, টায়ালিন খরিত হয় লালাগ্রন্থি থেকে। এই টায়ালিন হলো অ্যামাইলেজ জাতীয় এক প্রকার উৎসেচক। টায়ালিন কী জাতীয় উৎসেচক? অ্যামাইলেজ জাতীয়। আর যে কোনো অ্যামাইলেজ জাতীয় উৎসেচক মানেই সেটা কী পরিপাকে সাহায্য করবে? শর্করা জাতীয় খাবার। ঠিক আছে, অ্যামাইলেজ মাত্রই কোন প্রকার খাদ্য পরিপাকে সাহায্য করে? শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয়। অর্থাৎ এখানে অপশন বি যেটা রয়েছে শর্করা জাতীয়, সেটা ঠিক হয়ে যাবে। আর মুখবিবরেই মনে রাখবে তোমরা, মুখবিবরেই কিন্তু খাদ্যের পরিপাক শুরু হয়, কিন্তু সমস্ত প্রকার খাদ্যের পরিপাক মুখবিবরে শুরু হয় না, কেবলমাত্র শর্করা জাতীয় খাদ্যের পরিপাকে মুখবিবরে হয়। এবং অ্যামাইলেজ তো হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা আমাদের যে পাকস্থলী রয়েছে, ঠিক আছে, পাকগ্রন্থিটাকে আমরা বলে থাকি, সেখান থেকে কিন্তু প্রথম যে প্রোটিনের উৎসেচক যেটা হচ্ছে পেপসিন, সেই পেপসিন কিন্তু পাকস্থলীতে প্রোটিনের ডাইজেশন শুরু করে। আর তারপরে ফার্দার ডাইজেশন হয় অগ্নাশয় রসের মাধ্যমে, আর তারপরে হয় আন্তরিক রসের মাধ্যমে। ঠিক আছে, আর লাইপেজও কিন্তু পাকস্থলী থেকে লাইপেজও খরিত হয়, সেই লাইপেজ ফ্যাটের পরিপাক শুরু করে। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে একদম বেসিক কোশ্চেন রেখেছি আমি তোমাদের জন্য, যাতে তোমরা একদম বেসিক থেকে জিনিসগুলো জানতে পারো। ঠিক আছে, দেখো কি রয়েছে কোশ্চেনে। মানব দেহের পরিপাক হলো, অপশান দেখো, অন্তঃকোষীয়, বহিঃকোষীয়, হলজয়িক নাকি ডিতে রয়েছে বিওসি উভয়ই। দেখো মানব দেহের পরিপাক হচ্ছে অবশ্যই বহিঃকোষীয়। ঠিক আছে, মানব দেহের পরিপাক হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। এ প্রকার পরিপাক কোষের বাইরে ঘটে, আমাদের খাদ্যনালীতে ঘটছে, তো সেটা কোষের বাইরে। তারপরে যে খাদ্য উপাদানগুলো, মানে প্রোটিন থেকে আমরা যে অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি, বা ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাচ্ছি, অথবা শর্করা থেকে আমরা যে মনোস্যাকারাইডগুলো পাচ্ছি, সেইগুলো পরে গিয়ে কোষে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে মানুষের ক্ষেত্রে কী হয়ে যাবে? পরিপাক বহিঃকোষীয় পরিপাক, অপশন বি হয়ে যাবে ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বরে কী রয়েছে। মানুষের মুখবিবরে লালাগ্রন্থের সংখ্যা, অপশান এ 3টি, বিতে রয়েছে 4টি, সিতে রয়েছে 6টি, আর ডিতে রয়েছে 8টি। এবার লালাগ্রন্থি থাকে 3 জোড়া, 3 জোড়া মানে কী হয়ে যাবে? 6টা। আর সেগুলোর নাম কী কী? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি, আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। এই যে প্রত্যেকটা 3 রকমের বললাম, এই প্রত্যেকটাই কিন্তু 1 জোড়া করে রয়েছে। তারপরে কোশ্চেন দেখো, বৃহৎ লালাগ্রন্থিটি হলো, বৃহৎ লালাগ্রন্থি কী রয়েছে কোশ্চেনে? যকৃৎ, প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি আর সাবম্যান্ডিবুলার গ্রন্থি। তো যকৃৎ তো লালাগ্রন্থির মধ্যেই পড়ে না, তো এই অপশানটা একদমই বাদ হয়ে গেল। আর বৃহত্তম যে লালাগ্রন্থি সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, অপশান বি এখানে হবে কারেক্ট, প্যারোটিড গ্রন্থি। পরবর্তী কোশ্চেন দেখো, কী রয়েছে। জিহ্বার অগ্রভাগে কোন প্রকার স্বাদ গৃহীত হয়? জিভের অগ্রভাগে গৃহীত হয় মিষ্টি স্বাদ, অপশান এ হয়ে যাবে এখানে ঠিক। ঠিক আছে, অগ্রভাগে মিষ্ট, পশ্চাৎভাগে তিক্ত, দুপাশে অম্ল এবং মাঝে লবণাক্ত স্বাদ কিন্তু জিহ্বায় গৃহীত হয়। আর এই যে আমরা জিভের সাহায্যে স্বাদ পাচ্ছি, কেন পাচ্ছি? কারণ জিভের মধ্যে কী থাকে? প্রচুর পরিমাণে স্বাদকোরক থাকে। ঠিক আছে, সেই স্বাদকোরকের জন্যই কিন্তু এই টেস্টগুলো আমরা পাই। আর একটা জিনিস মনে রাখবে, আমাদের জিভে কিন্তু ঝালের জন্য কোনো স্বাদকোরক থাকে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কী রয়েছে দেখো, মানুষের পুরোপেশক বা প্রিমোলার দাঁতের সংখ্যা। মানুষের ক্ষেত্রে পুরোপেশক বা প্রিমোলার দাঁত, আমরা দন্ত সংকেত কী জানি? 2, 1, 2, 3। এটা হচ্ছে ইনসাইসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। অর্থাৎ প্রিমোলার এখানে দন্ত সংকেতে রয়েছে 2, সেটাকে আমরা কত দ্বিগুণ করবো? 4 দিয়ে। তাহলে কত হয়ে যাবে? সেটা 8টি। তাহলে প্রিমোলার দাঁতের সংখ্যা হবে অপশান বি, 8টি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, মানুষের দন্ত সংকেত তোমরা জেনে রাখবে 2, 1, 2, 3। এটা হচ্ছে ইনসাইসরের জন্য, এইটা ক্যানাইনের জন্য, এইটা প্রিমোলারের জন্য, আর এটা হচ্ছে মোলারের জন্য। এবার তোমাকে যেটাই বের করতে বলুক, 2, 1, 2, 3 তুমি জেনে রাখলে, যেটাই বের করতে বলো তুমি 4 দিয়ে থেকে মাল্টিপ্লাই করে দেবে, তোমার আনসার কিন্তু চলে আসবে। মনে করো ক্যানাইনের ক্ষেত্রে, এখানে ক্যানাইন কত আছে? 1। তাহলে তুমি ক্যানাইনের মোট সংখ্যা যদি মুখবিবরে জানতে চাও, তাহলে 4 কি কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। মোট ক্যানাইন আমাদের রয়েছে 4টে, ওপরে পাটিতে 2টো, নিচের পাটিতে 2টো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে। কী রয়েছে দেখো 6 নম্বর কোশ্চেনে। এখানে বলা আছে ছেদক বা ক্যানাইনের কাজ। অপশানস রয়েছে খাদ্য চিবানো, বিতে রয়েছে খাদ্য ছিঁড়ে টুকরো করা, সি খাদ্য গিলতে সাহায্য করা, নাকি ডি সবকটি। তো ক্যানাইনের যে মেন ফাংশন সেটা হচ্ছে খাদ্য ছিঁড়ে টুকরো করা।
ঠিক আছে, খাদ্য ছিঁড়ে টুকরো করা। তো এখানে রাইট আনসার কি হচ্ছে অপশান বি। তারপরে দেখো দাঁতের গঠনগত প্রধান অংশ যা একটি প্রোটিন সেটি হলো, অপশান দেখো এনামেল, মজ্জাগহ্বর, ডেন্টিন নাকি মাড়ি। এখানে কোশ্চেনটা ভালো করে দেখো, বলেছে দাঁতের গঠনগত অংশটা একটা প্রোটিন, তো প্রোটিন অংশ কোনটা সেটা হচ্ছে ডেন্টিন। অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে, ডেন্টিন। নেক্সট কোশ্চেন দেখো, এটা মানুষের পেশক বা মোলার দাঁতের সংখ্যা প্রতি পাটিতে, মানে ওপরে আর নিচে টোটাল কিন্তু তোমাকে চাইনি। এভাবেই যদি কোশ্চেন ঘুরিয়ে থাকে তোমরা কিন্তু আগে সব সময় ভালো করে কোশ্চেন পড়বে, আনসার তোমরা জানো আই নো, বাট তাড়াহুড়ো করতেই কিন্তু অনেক অপশন ভুল হয়ে যায়। আর ওএমআর তোমরা জানো একবারই প্রোভাইড করা হয়, তো ওএমআর যদি তোমরা একবার ভুল করে দাও এখানে, তুমি চাইলেও কিন্তু সেটা ঠিক করতে পারবে না, ঠিক আছে। তো বোধ যখন তোমরা ওএমআর ফিল আপ করবে আর যখন কোশ্চেনের আনসারগুলো ফিল আপ করবে, বোধ ক্ষেত্রে কিন্তু খুব মন দিয়ে টাইম নিয়ে মাথা ঠান্ডা করে কাজটা করবে। বেশ, তাহলে মোলার দাঁত কটা হয়ে যাবে? মোলার দাঁত হয়ে যাবে 6টা, ঠিক আছে। 6টা কেন হলো? কারণ আমি তোমাদের কি বললাম, দন্ত সংখ্যা হচ্ছে 2 1 2 3, অর্থাৎ এখানে মোলার কোনটা? মোলার হচ্ছে এই 3টা। টোটাল বের করতে গেলে আমরা কী করবো, এটাকে 4 দিয়ে গুণ করবো, 3 4 বের হবে 12, তার মানে 12টা হচ্ছে টোটাল। তার মধ্যে 6টা হচ্ছে ওপরে পাটিতে আর 6টা হচ্ছে নিচের পাটিতে, আর এখানে চেয়েছিল প্রতি পাটিতে, তাহলে কত হচ্ছে? অপশন এ 6টি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। তারপরে দেখো মানুষের ইনসাইসর দাঁতের মোট সংখ্যা কটি? ইনসাইসর কটা রয়েছে মানুষের? আবার করতে হবে আমাদের 2 1 2 3, এটা হচ্ছে ইনসাইসরের জন্য 4 দিয়ে গুণ করে দাও, 2 4 হচ্ছে 8টি, তাহলে ইনসাইসর দাঁতের মোট সংখ্যা চেয়েছিল, তাহলে মোট সংখ্যা কত বেরোবে? 8টি। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার 8টি। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের ছেদক দাঁতের মোট সংখ্যা। তো ছেদক বলতে কোন দাঁতের কথা বলা হচ্ছে? এখানে ছেদক বলতে ক্যানাইন, ঠিক আছে, ছেদক বলতে কোন প্রকার দাঁত? ক্যানাইন। তো ক্যানাইন আমাদের টোটাল কটা থাকে? 2 1 2 3, আমরা অলরেডি জানি ক্যানাইন মানে 1, অতটাকে 4 দিয়ে গুণ করে দেবো, আনসার বেরোবে 4টি। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার 4টি। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের দাঁতকে থেকোডন্ট বলার কারণ। আগের ভিডিওতে আমি তোমাদের এটা ডিটেলসে বলেছি যে কেন থেকোডন্ট বলা হচ্ছে, কেন হেটেরোডন্ট বলা হচ্ছে, আর কেনই বা ডাইফিডন্ট বলা হচ্ছে। এই 3 রকমের কিন্তু জিনিস বলা হয় মানুষের দাঁতকে। তো সেটা জানার জন্য তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখতে পারো। তো এখানে থেকোডন্ট বলার কারণ হচ্ছে মাড়িতে, মানুষের যে দাঁত সেটা মাড়িতে গভীরভাবে প্রথিত থাকে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাছাড়া এখানে রয়েছে দেখো 2বার দাঁত ওঠে, 2বার দাঁত ওঠার কারণে কি বলা হয়? ডাইফিডন্ট। আর বিভিন্ন প্রকারের দাঁত থাকে বলে মানুষের দাঁতকে বলা হয় হেটেরোডন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবো কি রয়েছে, দেখো এখানে কোশ্চেন বলছে মানুষের দন্ত সংকেত হলো। মানুষের দন্ত সংকেত আমি তোমাদের কি বললাম? 2 1 2 3, অর্থাৎ এখানে রাইট আনসার কোনটা হচ্ছে? 2 1 2 3, মানে অপশানে বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। দেখো ইনসাইসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, 2 1 2 3। নেক্সট দেখো মানুষের অপাচ্য কার্বোহাইড্রেট হলো। এখানে অপাচ্য কোনটা? গ্লুকোজ, মল্টোজ, সুক্রোজ নাকি সেলুলোজ? এখানে অপাচ্য কোনটা হয়ে যাবে? অপাচ্য হচ্ছে সেলুলোজ। বাকি সব কটাই কি মানুষ ডাইজেস্ট করতে পারে, বাট সেলুলোজ ডাইজেস্ট করতে পারে না, সেই জন্য অপাচ্য কার্বোহাইড্রেট হচ্ছে সেলুলোজ। নেক্সট দেখো কি রয়েছে, মানবদেহের পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি। এটা কিন্তু খুবই কমন কোশ্চেন, আর তোমরা দেখবে আগে কিন্তু অনেক পরীক্ষায়, শুধু এএনএম জিএনএম নয়, এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় অ্যাজ এ জিকে কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। তো পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে যে পরিপাক গ্রন্থি, মানে সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি, সেটা হচ্ছে যকৃৎ। অপশান এ এখানে হবে কারেক্ট আনসার, যকৃৎ। নেক্সট দেখো গোবলেট কোষ থাকে। অপশানস দেখে নাও, পাকস্থলিতে, অগ্নাশয়, যকৃতে নাকি আন্তরিক গ্রন্থিতে। তো গোবলেট কোষ কোথায় থাকে? গোবলেট কোষ থাকে পাকস্থলিতে, ঠিক আছে। অপশান এ হবে কারেক্ট আনসার, গোবলেট কোষ থাকে পাকস্থলিতে। পরবর্তী কোশ্চেন দেখো, মানবদেহে পৌষ্টিকতন্ত্রের নিচের অংশগুলির মধ্যে কোন অংশে প্রধানত পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? অর্থাৎ যে ডাইজেস্টেড ফুড সেটার শোষণ কোথায় ঘটে? অপশানস রয়েছে গ্রাসনালী, যকৃৎ, অগ্নাশয় নাকি ক্ষুদ্রান্ত। তো এটা খুবই কমন কোশ্চেন, পাচিত খাদ্যের শোষণ ঘটে কোথায়? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে যে ভিল্লি থাকে সেটা কি করে? শোষণতল বৃদ্ধি করে, ঠিক আছে। এমনিতেও কিন্তু শোষণ হবে, বাট ভিল্লি থাকার কারণে ফেসিলিটি কি হয়েছে? আরও বেশি এনহান্স হয়েছে। কি ব্যাপারটা না, ক্ষুদ্রান্তের যে শোষণ তল সেটা অনেকটা বেড়ে গেছে, অর্থাৎ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু শোষণটা সম্ভব হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো পৌষ্টিক নালীর যে অংশে ভিলাই বা ভিল্লি থাকে সেটি হলো, অপশানস রয়েছে গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত। তো ভিল্লি বা ভিলাই থাকে কি? ক্ষুদ্রান্ত। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে দেখো কি আছে, পৌষ্টিক নালীর যে অংশের সঙ্গে সিকাম যুক্ত থাকে। সিকাম, অপশানস কী রয়েছে দেখো, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত। তো সিকাম কার অংশ? সিকাম হচ্ছে বৃহদন্তের অংশ। সিকাম আর কোলন এই দুটোই কিন্তু বৃহদন্তের অংশ। আর কোলনকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? 4টে ভাগে। কি কি?
অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন আর রয়েছে সিগময়েড কোলন। এই 4 রকমের কিন্তু কোলনের ভাগ। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে। পোস্টিংনালীর যে অংশের সঙ্গে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে, খুবই ভালো কোশ্চেন এটা, সেটি হলো অপশানস রয়েছে পাকস্থলী, কোলন, সিকাম নাকি ইলিয়াম। দেখো, যে অ্যাপেন্ডিক্স সেটা আমরা জানি যে বৃহদন্তের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু এখানে বৃহদন্ত কোনো অপশানেই নেই। অপশানস তোমাকে দিয়ে দিয়েছে এখানে সিকাম আর তার সাথে কোলন। তো এখানে রাইট আনসার কী হয়ে যাবে, আমাদের যে অ্যাপেন্ডিক্সটা কিন্তু যুক্ত থাকে সিকামের সাথে, ঠিক আছে, কোলনের সাথে নয়। অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে সিকামের সাথে, অপশান সি এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, মানবদেহের পুষ্টিতন্ত্রের যে অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের প্রয়োজনীয় উৎসক নিঃসৃত হয় না। কোয়েশ্চেন তোমরা সবসময় ভালো করে পড়বে, প্রত্যেকটা পরীক্ষার্থীর প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেন ভালো করে পড়া। এখানে কিন্তু চেয়েছে নিঃসৃত হয় না। অপশান দেখো কি রয়েছে, অপশানে আছে ক্ষুদ্রান্ত, পাকস্থলী, মুখবিবর আর বৃহদন্ত। পাকস্থলী থেকে, ঠিক আছে, পাকস্থলী থেকে কিন্তু শুধুমাত্র প্রোটিন আর যে ফ্যাট সেই প্রকার খাদ্যের পরিপাকের জন্যই কিন্তু উৎসেচক খরিত হয়। মানে প্রোটিনের জন্য পেপসিন আর ফ্যাটের জন্য কিন্তু লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ। কিন্তু অ্যামাইলেজ জাতীয় কোনো উৎসেচক গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে বা পাকগ্রন্থি থেকে কিন্তু খরিত হয় না। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, ক্ষুদ্রান্তের শেষ অংশ যা সিকামের সঙ্গে সংলগ্ন থাকে। ক্ষুদ্রান্তের শেষ অংশ যা সিকামের সঙ্গে সংলগ্ন থাকে। অপশানস দেখো, ডিওডিনাম, জেজুনাম, গ্রাসনালি আর ইলিয়াম। তো সিকামের সঙ্গে যুক্ত থাকে হচ্ছে ইলিয়াম, ঠিক আছে। সিকামের সাথে কোন অংশ যুক্ত থাকে, ইলিয়াম অংশ। সিকাম হচ্ছে বৃহদন্ত্রের পার্ট আর ইলিয়াম হলো ক্ষুদ্রান্তের পার্ট। তো ক্ষুদ্রান্তের ইলিয়ামের সাথে বৃহদন্ত্রের যে সিকাম সেখানে কানেকশনটা থাকে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, বলছে পাকস্থলীর অন্তঃগাত্রে অবস্থিত যে কোষ থেকে HCl খরিত হয়। অপশানস কী আছে দেখো, অক্সিনটিক কোষ, পেপটিক কোষ, বি কোষ আর টি কোষ। তো HCl খরিত হয় কোথা থেকে, অক্সিনটিক কোষ থেকে। অক্সিনটিক কোষের আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ। আরেকটা এখানে রয়েছে পেপটিক কোষ। পেপটিক কোষের একটা নাম হচ্ছে চিফ কোষ। সেই চিফ কোষ থেকে পেপসিনোজেন খরিত হয়, যাকে HCl কী করে, পেপসিনে পরিণত করে। পেপসিনোজেন হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম আর পেপসিনটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তারপরে কি রয়েছে, পাকস্থলীতে কোন অ্যাসিড খরিত হয়। পাকস্থলীতে আমরা সবাই জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়, অর্থাৎ এখানে HCl হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে, পিত্ত নিঃসৃত হয়। অপশানস দেখো, যকৃৎ থেকে, অগ্নাশয় থেকে, বৃক্ক থেকে নাকি পাকস্থলী থেকে। তো পিত্ত নিঃসৃত হবে কোত্থেকে, পিত্ত নিঃসৃত হবে যকৃৎ থেকে। আর সঞ্চিত থাকে কোথায়, সেটা সঞ্চিত থাকে যে পিত্তাশয় আমাদের রয়েছে তার সেখানে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে তোমরা, কুকুর আর ঘোড়ার কিন্তু পিত্তাশয় থাকে না, ঠিক আছে, কুকুর আর ঘোড়ার পিত্তাশয় থাকে না। নেক্সট কোশ্চেন দেখো 25 নম্বর, মানবদেহের যকৃতে শর্করা যে রূপে সঞ্চিত থাকে। তো মানবদেহের ক্ষেত্রে যে শর্করা, ঠিক আছে, সেটা কী রূপে সঞ্চিত থাকে, গ্লাইকোজেন রূপে, ঠিক আছে। মানবদেহের ক্ষেত্রে যে শর্করা সেটা সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে। অপশান এ হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কী রয়েছে, কোনটি পরিপাক গ্রন্থি নয়। অপশানস রয়েছে বৃক্ক, লালাগ্রন্থি, যকৃৎ নাকি অগ্নাশয়। এর মধ্যে পরিপাক গ্রন্থি নয় কোনটা, সেটা হচ্ছে বৃক্ক, ঠিক আছে। বৃক্ক রেচনতন্ত্রের মধ্যে পড়ে, পরিপাকতন্ত্রের মধ্যে পড়ে না। তারপর দেখো, পুষ্টিতন্ত্রের কোন অংশে খাদ্য পরিপাকের সমাপ্তি ঘটে। খাদ্য পরিপাকের সমাপ্তি ঘটে কোন অংশে, ক্ষুদ্রান্তে। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, এখানে কি রয়েছে পরবর্তী কোশ্চেন, ট্রিপসিন যে জাতীয় উৎসেচক তা হলো প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক নাকি হাইড্রোলাইটিক। ট্রিপসিন হচ্ছে একটা প্রোটিওলাইটিক উৎসেচক। প্রোটিওলাইটিক বলতে কি, এটা প্রোটিন ডাইজেশনে হেল্প করে, সেই জন্য এটার নাম হচ্ছে প্রোটিওলাইটিক। লাইপোলাইটিক মানে ফ্যাট ডাইজেশনে সাহায্য করে, আর অ্যামাইলোলাইটিক মানে শর্করা জাতীয় খাদ্য ডাইজেশনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা কি রয়েছে, দেখো কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য কোনো প্রয়োজনীয় উৎসেচক থাকে না। প্রয়োজনীয় উৎসেচক থাকে না। অপশান দেখে নাও, যকৃৎ, অগ্নাশয়, লালাগ্রন্থি আর আন্তরিক গ্রন্থি। তো এর মধ্যে কোনটাতে কোনো উৎসেচক থাকে না, সেটা হচ্ছে যকৃৎ। যকৃৎ থেকে নিঃসৃত হয় কি, পিত্তরস। সেখানে কী কী থাকে, পিত্ত লবণ থাকে, পিত্ত রঞ্জক থাকে, বা পিত্ত অ্যাসিড থাকে, জল থাকে, কিছু অজৈব পদার্থ থাকে, এগুলো থাকে, কিন্তু ওখানে কোনো উৎসেচক থাকে না। আর যে পিত্ত রসের যে পিত্ত লবণ, সোডিয়াম টোরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, সেগুলো কি করে, সেগুলো হচ্ছে ফ্যাটের ইমালসিফিকেশনে সাহায্য করে বা ফ্যাটের অবদ্রব্য পরিণত হতে সাহায্য করে। তোমরা মনে রাখবে, পিত্তরস কিন্তু সবসময় ফ্যাটের পরিপাকে সাহায্য করবে আর অন্য কোনো খাদ্যের পরিপাকে নয়। নেক্সট দেখো, আম্লিক মাধ্যমে সক্রিয় উৎসেচকটি হলো। অপশানস দেখে নাও, ট্রিপসিন, ইরিপসিন, পেপসিন, মল্টেজ। তো আম্লিক মাধ্যমে সক্রিয় হয় কোনটা, সেটা হচ্ছে পেপসিন। কারণ পেপসিনে কী খরিত হয়, মানে পাকস্থলীতে কী খরিত হয়, HCl। সেই HCl এনভায়রনমেন্টটা, পাকস্থলীর যে এনভায়রনমেন্টটা সেটাকে অ্যাসিডিক রাখে হচ্ছে HCl,
ঠিক আছে, আর পেপসিন সেই আম্লিক মাধ্যমে কিন্তু কাজ করে। তারপরে দেখো, লালা রসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচক থাকে, অপশানস রয়েছে অ্যামাইলেজ, টায়ালিন, মল্টেজ আর লাইসোজাইম। তো এর মধ্যে লালা রসের মধ্যে কোন উৎসেচকটা যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, সেটা হচ্ছে লাইসোজাইম উৎসেচক। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, যে পাচক রসে খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না তা হলো, এই কোশ্চেনটা আমরা এখনই করলাম, কোনো উৎসেচক থাকে না কোথায়, পিত্তরসে। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, পিত্তরস। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, মানব পৌষ্টিকনালীর যে অংশে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের উৎসেচক থাকে না সেটি হলো, কি বলছে, পৌষ্টিকনালীর যে অংশে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের উৎসেচক থাকে না। অপশান দেখো, মুখগহ্বর, অগ্নাশয়, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত। এই জিনিসটা একটু আগে আমি তোমাদের বললাম যে শর্করা জাতীয় উৎসেচক মানে শর্করা জাতীয় খাদ্যে পরিপাকের যে উৎসেচক বা অ্যামাইলোলাইটিক যে উৎসেচক, সেটা থাকে না কোথায়, সেটা থাকে না কিন্তু পাকস্থলীতে। পাকস্থলীতে লাইপোলাইটিক এবং প্রোটিওলাইটিক উৎসেচক থাকে, বাট অ্যামাইলোলাইটিক কোনো উৎসেচক কিন্তু পাকস্থলীতে পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন দেখো, বলছে মানবদেহের পৌষ্টিকনালীতে খাদ্য পরিপাকের জন্য উৎসেচক ছাড়া আর যেটি প্রয়োজন সেটি হলো, অপশানস রয়েছে জল, ভিটামিন, অতিমাত্রিক খনিজ লবণ আর রয়েছে কি স্বল্পমাত্রিক খনিজ লবণ। তো রাইট আনসার কী হবে এখানে, জল। ঠিক আছে, উৎসেচক ছাড়া আর কি প্রয়োজন, জল প্রয়োজন। নেক্সট কোশ্চেন দেখো, যে প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না সেটি হলো রেনিন। রেনিন কিন্তু মানবদেহে পাওয়া যায় না। তা কোনটি নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে লাল করবে কি, অপশান দেখো কী রয়েছে, অগ্নাশয় রস, আন্তরিক রস, পাকরস, নেই কোনটি নয়। নীল লিটমাস লাল হয় অ্যাসিডের দ্বারা, তাহলে এখানে অ্যাসিডিক কোনটা, অ্যাসিডিক হচ্ছে পাকরস, তাহলে পাকরস কী করবে, নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করবে। নেক্সট কোশ্চেন দেখবো, নেক্সট কোশ্চেন দেখো কী আছে, কোন উৎসেচক দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে, দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করবে কি, পেপসিন। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে পেপসিন। তারপর রয়েছে প্রোটিন পরিপাককারী উৎসেচক, এগুলোর মধ্যে কী কী অপশন দেখো, লাইপেজ, মল্টেজ, টায়ালিন আর পেপসিন। এখানে প্রোটিন পরিপাককারী কোনটা, পেপসিন, যেটা খরিত হয় গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা পাকগ্রন্থি থেকে। নেক্সট রয়েছে শর্করা ভঙ্গক উৎসেচক নয় কোনটি, অপশানস রয়েছে ইরিপসিন, সুক্রোজ, মল্টেজ আর হয়েছে ল্যাকটোজ। শর্করা ভঙ্গক উৎসেচক রয়েছে এখানে, অপশানসগুলো একটু অন্যরকম হয়ে গেছে, এটা সুক্রেজ হতে হবে, ঠিক আছে, এটা সুক্রেজ হবে, আর এটা ল্যাকটেজ হবে, এগুলো একটু ঠিক করে নেবে। তো শর্করা ভঙ্গক উৎসেচক নয় কোনটা, সেটা হচ্ছে ইরিপসিন। ঠিক আছে, ইরিপসিন কিন্তু শর্করা ভঙ্গক হবে না, ইরিপসিন হচ্ছে প্রোটিন ভঙ্গক। ঠিক আছে, ইরিপসিন হচ্ছে প্রোটিন ভঙ্গক উৎসেচক। অগ্নাশয় রসের প্রোটিওলাইটিক উৎসেচক কোনটি, অ্যামাইলেজ, পেপসিন, ট্রিপসিন নাকি ইরিপসিন। অগ্নাশয় রসের প্রোটিওলাইটিক উৎসেচক হচ্ছে ট্রিপসিন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ট্রিপসিন। পরবর্তী কোশ্চেন দেখো, একটি শর্করা পরিপাককারী উৎসেচক হলো, একটি শর্করা পরিপাককারী মানে অ্যামাইলোলাইটিক, টায়ালিন, পেপসিন, ইরিপসিন নাকি লাইপেজ। শর্করা পরিপাককারী কোনটা, টায়ালিন, খরিত হয় থেকে লালাগ্রন্থি থেকে। তারপর রয়েছে 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় উৎসেচকের কার্যকারিতা বিনষ্ট হয়ে যায়, কারণ উৎসেচকের প্রোটিন বিনষ্ট হয়, উৎসেচক সরবরাহ হ্রাস পায়, উৎসেচক উৎপন্ন হয় না নাকি কোনোটি নয়। তো 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় উৎসেচকের কার্যকারিতা বিনষ্ট হয় কেন, কারণ উৎসেচকের যে প্রোটিন, উৎসেচক তো নিজে একটা প্রোটিন, সেই প্রোটিনটা কিন্তু বিনষ্ট হয়ে যায়। ঠিক আছে, প্রোটিনটা বিনষ্ট হয়ে যায়। তারপরে প্রোটিন পরিপাকের পর যে পদার্থে পরিণত হয় তা হলো স্টেরয়েড, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড নাকি মনোস্যাকারাইড। প্রোটিন যে কোনো পদার্থ পুরোপুরি ডাইজেশনের পর সেটা পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, অ্যামাইনো অ্যাসিড। তারপর রয়েছে পাকস্থলীর অন্তঃগাত্রে HCl ক্ষরণকারী কোষ, HCl ক্ষরণকারী কোষ কী হয়ে যাবে, অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ। ঠিক আছে, সেটা হচ্ছে HCl ক্ষরণকারী কোষ। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। অপশানস কী রয়েছে, পেপসিন, ট্রিপসিন, রেনিন আর ইরিপসিন। এখানে কিন্তু একদম প্রোটিন থেকে শুরু করেনি, কোশ্চেনটা ভালো করে দেখবে। বলেছে কি না, পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে কে, টাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে ইরিপসিন। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার, ইরিপসিন। ঠিক আছে, নেক্সট দেখো, টায়ালিন উৎসেচকের ক্ষরণস্থল। টায়ালিন কোথা থেকে খরিত হয়, টায়ালিন খরিত হয় লালাগ্রন্থি থেকে। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার, লালাগ্রন্থি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পেপসিন খরিত হয়, এটা তোমরা সবাই জানো নিশ্চয়ই, পেপসিন কোথা থেকে খরিত হয়, পেপসিন খরিত হয় পাকস্থলী থেকে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন দেখো, কোনটি পাকস্থলীতে পাচিত হয় না।
এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এখান থেকেই বোঝা যাবে যে তোমাদের নলেজ কতটা, তোমরা কীভাবে বুঝে বুঝে পড়েছো যে কোন প্রকার খাদ্যের পরিপাক কোথায় হচ্ছে। পাকস্থলীতে পাচিত হয় না কোনটা, ভাত কিন্তু পাকস্থলীতে পাচিত হবে না, কারণ ভাত হচ্ছে কার্বোহাইড্রেট, আর এটা পরিপাকের জন্য লাগবে অ্যামাইলোলাইটিক উৎসেচক। কোনো প্রকার অ্যামাইলোলাইটিক উৎসেচকে কিন্তু পাকস্থলীতে ক্ষরিত হয় না, তার জন্য ভাত কিন্তু পাকস্থলীতে পাচিত হবে না। নেক্সট হচ্ছে কোনটি প্রোটিওলাইটিক উৎসেচক নয়। প্রোটিওলাইটিক নয় কোনটা, এখানে টায়ালিন। টায়ালিন হচ্ছে অ্যামাইলোলাইটিক উৎসেচক, যেটা শর্করা পরিপাকে সাহায্য করে। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে শ্বেতসারকে মল্টোজে পরিণত করে টায়ালিন, মুখবিবরে লালাগ্রন্থি থেকে ক্ষরিত হয়। তারপরে কি রয়েছে, কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক। প্রোটিন ভঙ্গক উৎসেচক এখানে কোনটা, এখানে দুটো রয়েছে প্রোটিন ভঙ্গক উৎসেচক, একটা পেপসিনও প্রোটিন ভঙ্গক, ট্রিপসিনও কিন্তু প্রোটিন ভঙ্গক উৎসেচক। ঠিক আছে, তো এখানে সেভাবে বলা যাচ্ছে না, যেহেতু পেপসিন আর ট্রিপসিন দুটোই তোমরা মনে রাখবে, দুটোই কিন্তু প্রোটিন ভঙ্গক প্রোটিওলাইটিক উৎসেচক। তারপরে দেখো মল্টেজের সঙ্গে কি দিলে দুটো গ্লুকোজে পরিণত হবে। তো এখানে নিশ্চয়ই মল্টেজ, সুক্রোজ, এটা সুক্রেজ হবে। ঠিক আছে, লাইপেজ আর পেপসিন। তো মল্টেজের সঙ্গে মল্টেজ যখন বিক্রিয়া করে এনজাইম সাবস্ট্রেটের রিয়াকশান, তখন কি হবে, দুটো গ্লুকোজে পরিণত হবে মল্টোজ। তারপর রয়েছে কোনটি অ্যামাইলোলাইটিক উৎসেচক। অ্যামাইলোলাইটিক বলতে কি, যেটা হচ্ছে শর্করা ভঙ্গক উৎসেচক। তো অ্যামাইলোলাইটিককে এখানে অ্যামাইলোলাইটিক হচ্ছে মল্টেজ। ঠিক আছে, মল্টেজ হচ্ছে মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, আইসোমল্টেজ, এই যত এনজাইম হচ্ছে সব হচ্ছে অ্যামাইলোলাইটিক, শর্করা ভঙ্গকারী উৎসেচক। তারপরে দেখো কোনটি শ্বেতসারের সঙ্গে বিক্রিয়া করে গাঢ় নীল বর্ণ ধারণ করে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 2021 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, তো শ্বেতসারের সঙ্গে বিক্রিয়ার ফলে গাঢ় নীল বর্ণ ধারণ করে আয়োডিন। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, আয়োডিন। পরবর্তী কোশ্চেন আমরা দেখব কি রয়েছে। দেখো এবার শোষণ থেকে রয়েছে কোশ্চেনগুলো। এতক্ষণ আমরা প্রথমে আমাদের যে পরিপাকের যা যা অংশ রয়েছে সেগুলো পড়লাম, গ্রন্থি বা দাঁত নিয়ে, জিভ নিয়ে, এগুলো পড়লাম। তারপরে আমরা পড়লাম হয়তো ডাইজেশন নিয়ে, এমসিকিউগুলো। এবার আমরা পড়বো শোষণ নিয়ে। কী রয়েছে কোশ্চেন, ল্যাকটিয়াল দ্বারা শোষিত হয়। অপশানস রয়েছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, বিতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড, সিতে রয়েছে সরল মনোস্যাকারাইড ও গ্লিসারল, আর ডিতে রয়েছে ফসফোলিপিড ও গ্লাইকোলিপিড। তো ল্যাকটিয়াল দ্বারা কি শোষিত হয়, ল্যাকটিয়াল দ্বারা শোষিত হবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, ল্যাকটিয়াল দ্বারা শোষিত হবে কে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তোমাদের জন্য আমি একটা কোশ্চেন বলছি, এখানে তোমরা কমেন্টে আমাকে সেটা আনসার জানাবে। পিত্ত লবণ, কোন কোন পিত্ত লবণ পিত্তরসে উপস্থিত থাকে, সেই পিত্ত লবণগুলোর নাম তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, আত্তীকরণের একমাত্র স্থান হলো। আত্তীকরণের একমাত্র স্থান পাকস্থলী, ক্ষুদ্রান্ত, প্রোটোপ্লাজম নাকি ভিড়ায়। তো আত্তীকরণ কোথায় সম্পন্ন হয়, আত্তীকরণ হয় প্রোটোপ্লাজমে। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। 3 নম্বর কোশ্চেন দেখো, পুষ্টি যে ধরনের বিপাক তা হলো। অপশানস রয়েছে অপচিতিমূলক, উপচিতিমূলক, উভয় ধরনের নাকি কোনোটি নয়। পুষ্টি কোন ধরনের বিপাক, পুষ্টি হচ্ছে অবশ্যই উপচিতিমূলক বিপাক। অপশান বি হবে কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন দেখো, শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয়। শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ইউরিয়া কখন উৎপন্ন হবে, প্রোটিন বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হবে। ঠিক আছে, তো এখানে হবে কি কার্বন ডাই অক্সাইড। অপশন সি হবে কারেক্ট আনসার। তারপর দেখো মৌল বিপাক হার পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে। অপশনস রয়েছে ডগলাস ব্যাগ, বেনেডিক্ট রথ, ক্যালোরিমিটার নাকি ব্যারোমিটার। তো মৌল বিপাক হার পরিমাপ করা হয় কি সাহায্যে, বেনেডিক্ট রথের সাহায্যে। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, বেনেডিক্ট রথ। তারপরে 6 নম্বর রয়েছে সুষম খাদ্যে যে উপাদানগুলি থাকা জরুরি, শর্করা, ভিটামিন, খনিজ নাকি সবগুলি। তো এখানে যা যা অপশানে রয়েছে সুষম খাদ্যের সবগুলিই থাকা জরুরি। সুষম খাদ্যের মোট 6টা উপাদান। দেয়ার আর 6 এলিমেন্টস। কী কী রয়েছে এলিমেন্টগুলো, প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন এবং জল। এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে মানে এই 6টা নিয়েই তৈরি হয় সুষম খাদ্য। সুষম খাদ্য বলে এমন কোনো খাদ্য নেই, এমন কোনো খাদ্য নেই যেটা হচ্ছে সুষম খাদ্য আমরা বলতে পারি। ঠিক আছে, সব খাদ্যে কিছু না কিছু মানে যে নিউট্রিয়েন্ট সেগুলোর অভাব থাকে, যার জন্য কোনো খাদ্যকে এভাবে সুষম খাদ্য কিন্তু বলা যায় না। তারপর রয়েছে কি সুষম খাদ্যের গুণাবলী হলো সব রকম খাদ্য উপাদানের উপস্থিতি, সম্পৃক্ত ট্রান্স ফ্যাটের উপস্থিতি, প্রচুর মাত্রায় চিনিযুক্ত নাকি জাঙ্ক ফুডযুক্ত। সুষম খাদ্যের গুণাবলী কি, সব রকম খাদ্য উপাদানের উপস্থিতি। ঠিক আছে, অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। তারপর দেখো নিচের কোনটি সুষম খাদ্যের অন্তর্গত হওয়া উচিত। সুষম খাদ্যের উপাদান কোনগুলো হওয়া উচিত, দেখো অপশানস রয়েছে সবজি, প্রোটিন সমৃদ্ধ খাদ্য, অতিরিক্ত ফ্যাট সমৃদ্ধ খাদ্য নাকি ডিতে রয়েছে এ ও বি উভয়। তো সুষম খাদ্যের অন্তর্গত হওয়া উচিত অবশ্যই যে সবজি প্লাস তার সাথে হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাদ্য, দুটোই কিন্তু সুষম খাদ্যের অন্তর্গত হবে। ঠিক আছে, তারপর দেখো কি রয়েছে কোশ্চেনে,
নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি শক্তির যোগান দেয়? কার্বোহাইড্রেট, ভিটামিন, জল নাকি খনিজ লবণ? শক্তির যোগান দেবে কে? শক্তির যোগান দেবে অবশ্যই কার্বোহাইড্রেট। শক্তির যোগান কে দেবে? কার্বোহাইড্রেট। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, বৃহদন্ত্রের মিথজীবী ব্যাকটেরিয়া যা ভিটামিন কে ও ফোলিক অ্যাসিড সংশ্লেষ করে তা হলো, অপশানস রয়েছে এস্টেরিচিয়া কোলাই, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম নাকি নস্টক। তো বৃহদন্ত্রের কোন ব্যাকটেরিয়া হবে এখানে? এস্টেরিচিয়া কোলাই বা ই কোলাইও এটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। আর এটা মিথজীবী সম্পর্ক স্থাপন করে। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, একজন সুস্থ মানুষের দৈনিক শক্তি চাহিদা কত? অপশানস দেখো, 1000 থেকে 2000 কিলো ক্যালোরি, 3000 থেকে 3500 কিলো ক্যালোরি, 2500 থেকে 3000 কিলো ক্যালোরি নাকি 5000 কিলো ক্যালোরি। তো একজন সুস্থ মানুষের দৈনিক শক্তির চাহিদা কত হয়ে যাবে? 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। নেক্সট কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। আগে কিন্তু দুধকে বলা হতো সুষমা খাদ্য, কিন্তু দুধও সুষমা খাদ্য নয়, ওখানেও কিন্তু কিছু খাদ্য উপাদানের অভাব থাকে। তো কোশ্চেনে চাইছে গরুর দুধের যে খাদ্য উপাদানের অভাব থাকে তা হলো ক্যালসিয়াম, ভিটামিন B12, আয়রন, ভিটামিন সি, সিতে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন ডি, আর ডিতে রয়েছে ভিটামিন ডি ও ভিটামিন ই। তো কোন কোন জিনিসের অভাবের জন্য দুধকে আর সুষম খাদ্য বলা হয় না? সেটা হচ্ছে আয়রন এবং ভিটামিন সি। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। আয়রন ও ভিটামিন সি কিন্তু দুধে পাওয়া যায় না। তারপর রয়েছে বিপাকীয় সমস্যাজাত রোগগুলির লক্ষণ হলো ওজন হ্রাস, জন্ডিস, অলসতা নাকি সবগুলি। দেখো, বিপাকীয় সমস্যা মানে হচ্ছে মেটাবলিক যে ডিসঅর্ডারগুলো হচ্ছে সেগুলোর জন্য কিন্তু এই সবকটাই হবে। ওজন হ্রাস তো হবেই, অলসতা হবে, জন্ডিসও হতে পারে, ঠিক আছে। তো এখানে রাইট আনসার কী হয়ে যাবে? অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, সবগুলি। কোশ্চেন নাম্বার যে 13 রয়েছে এখানে, বিপাকীয় সমস্যাজাত রোগগুলির লক্ষণ সেটা হচ্ছে সবগুলি, ওজন হ্রাস, জন্ডিস এবং অলসতা, তিনটেই। তার পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, রয়েছে কোশ্চেন, বিপাকীয় সমস্যাজাত একটি রোগ হলো এইডস, হেপাটাইটিস, ডায়াবেটিস নাকি নিউমোনিয়া। তো বিপাকীয় সমস্যার জন্য এখানে কোন রোগটা হচ্ছে? ডায়াবেটিস, ঠিক আছে। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। কেন হয়? ইনসুলিনের কম খাওয়ানো হয়। তাহলে এই ছিল আজকের আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, প্রিপারেশান নিতে থাকো। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।